নমস্কার। আজকের ক্লাসের বিষয় হলো সেল গ্রুপিং বা সেলের কানেকশন। এটা সেল ব্যাটারি চ্যাপ্টার অন্তর্গত। আজকে সেল গ্রুপিংয়ের প্রথম পর্বের ক্লাস শুরু করা হলো। যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করা হবে সেগুলো হচ্ছে সেল গ্রুপিংয়ের প্রাথমিক ধারণা, সেল গ্রুপিং কেন প্রয়োজন, সেল গ্রুপিংয়ের বিভিন্ন টাইপ এবং প্রত্যেকটা টাইপের বিস্তারিত আলোচনা এবং তাদের ব্যবহার। তোমাদের প্রত্যেকেরই সেল সম্পর্কে ধারণা আছে, তাদের সিম্বল কি সেটাও তোমরা জানো। এখানে একটা সেলের সিম্বল দেখানো হয়েছে, পজিটিভ এবং নেগেটিভ সাইড সেটাকেও মার্ক করা আছে। প্রথমেই সেল গ্রুপিং কাকে বলে সেটা জানা যাক। যখন দুই বা ততোধিক সেলকে নির্দিষ্ট পদ্ধতিতে একত্রিতভাবে কানেক্ট করা হয় তখন তাকে আমরা সেল গ্রুপিং বলি। সেল গ্রুপিং করতে গেলে মিনিমাম দুটো সেলের প্রয়োজন। কখনো অনেকগুলো সেলকে একত্রিত করে আমরা গ্রুপিং করি। এখানে কতগুলো গ্রুপিংয়ের ইমেজ দেখানো হয়েছে। এই ছবিতে 3টে সেলকে গ্রুপিং করা হয়েছে। এখানে 4টে সেলকে গ্রুপিং করা হয়েছে। নিচের ছবিটাতে অনেকগুলো সেলকে একসঙ্গে কানেক্ট করে একটা গ্রুপ করা হয়েছে। এখন দেখা যাক সেল গ্রুপিং কেন প্রয়োজন। তোমরা প্রত্যেকেই জানো যে সেল সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি সেল, অন্যটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাইমারি অথবা সেকেন্ডারি সেল যাই হোক না কেন, প্রত্যেক সেলের ভোল্টেজ কিন্তু খুব বেশি হয় না এবং তাদের অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটিও কিন্তু খুব কম। তাই কোনো একটা নির্দিষ্ট লোডকে যদি চালু রাখতে হয় এবং যার ভোল্টেজ অনেক বেশি দরকার, সেটা কিন্তু একটা সেল দিয়ে চালানো কখনোই সম্ভব নয়। অথবা কোনো একটা লোডকে যদি অনেক সময় ধরে চালু রাখতে হয়, যে অনেক বেশি পরিমাণ কারেন্ট নেবে, সেখানেও কিন্তু একটা সেল ব্যবহার করে তাকে সাপ্লাই দেওয়া সম্ভব নয়। তাই প্রয়োজন মতো বেশি ভোল্টেজ পেতে অথবা দীর্ঘ সময় ধরে কারেন্ট সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে সেলকে গ্রুপিং করা হয়। সাধারণত 3টে টাইপের সেল গ্রুপিং করা হয়। প্রথম সিরিজ, দ্বিতীয় প্যারালাল, তৃতীয় মিক্সড। মিক্সড মানে হচ্ছে সিরিজ এবং প্যারালালের কম্বিনেশন। এখন দেখে নেওয়া যাক সিরিজ গ্রুপিং জিনিসটা কি। যখন দুই বা ততোধিক সেল এমনভাবে কানেক্ট করা হয় যাতে প্রথম সেলের পজিটিভ প্রান্ত দ্বিতীয় সেলের নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হয়, আবার দ্বিতীয় সেলের পজিটিভ প্রান্ত তৃতীয় সেলের নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হয় এবং এইভাবেই পরপর আমরা আরও সেলকে কানেক্ট করতে থাকি, তখন তাকে আমরা সিরিজ কানেকশন বলি। এখানে 3টে সেল দেখানো হয়েছে। এই 3টে সেল পরপর কিভাবে কানেক্ট হলো তোমরা দেখতে পেলে। এখানে কিন্তু এই 3টে সেল সিরিজে কানেক্ট হলো। 1 নম্বর সেলের পজিটিভ প্রান্তের সঙ্গে 2 নম্বর সেলের নেগেটিভ প্রান্ত কানেক্টেড, 2 নম্বর সেলের পজিটিভ প্রান্তের সঙ্গে 3 নম্বর সেলের নেগেটিভ প্রান্ত কানেক্টেড। এইভাবে যদি আমরা আরও সেলকে কানেক্ট করতে থাকি তাহলে এইভাবে কিন্তু কানেক্ট হতে থাকবে। এখানে একটা মজার বিষয় হলো যে প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, কারণ এখানে কারেন্ট যাওয়ার রাস্তা কিন্তু একটাই। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ 6টা সেলকে সিরিজে কানেক্ট করা হয়েছে। প্রত্যেক সেলের ইএমএফ 2 ভোল্ট করে। সিরিজ সার্কিট পড়ার সময় তোমরা জেনেছো যে সিরিজ সার্কিটে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপগুলোকে যোগ করলে সাপ্লাই ভোল্টেজ পাওয়া যায়। এখানেও সেই একই নিয়ম।
প্রত্যেক সেলের ভোল্টেজগুলোকে যোগ করলে টোটাল ভোল্টেজ পাওয়া যাচ্ছে। 6টা সেল এখানে কানেক্ট করা আছে সিরিজে, প্রত্যেকটা সেলের ভোল্টেজ 2 ভোল্ট করে, অর্থাৎ 2 + 2 + 2 + 2 + 2 + 2 কত হলো? 12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্ট কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে সেলগুলোকে যদি সিরিজে কানেক্ট করা হয় তাহলে বেশি ভোল্টেজ কিন্তু টার্মিনালে পাওয়া যাবে। এই স্লাইডে 4টে সেলকে সিরিজে কানেক্ট করা হয়েছে। প্রত্যেক সেলের ইএমএফ ই করে, স্মল ই। তোমরা দেখতে পাচ্ছ 4টে সেলের প্রত্যেকের ইএমএফ স্মল ই করে, প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। এবং এই সেলগুলোকে সিরিজ গ্রুপিং করার পর একটা লোড রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্ট করা হয়েছে, এটা লোড রেজিস্ট্যান্স। তাহলে যখনই লোড রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্ট করা হবে তখন এই লোডে একটা কারেন্ট ফ্লো করবে। আমি ধরে নিচ্ছি সেই কারেন্টের পরিমাণটা হচ্ছে আই। তাহলে এখন লোডে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টের পরিমাণটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি একটু দেখে নেওয়া যাক। এখানে 4টে সেলকে কানেক্ট করা হয়েছে, প্রত্যেকটা সেলের ইএমএফ ই করে। তাহলে টোটাল ইএমএফ ক্যাপিটাল ই ইকুয়াল টু 4 স্মল ই। প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত পাবো আমরা? সিরিজ সার্কিটের যে সূত্র সেখান থেকে আমরা জানি যে সিরিজ সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স ইন্ডিভিজুয়াল যতগুলো রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এখানে 4টে সেল আছে, 4টে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যোগ করে আমরা পেলাম 4 স্মল আর। লোড যেটা আছে তার রেজিস্ট্যান্স ছিল আর এল। তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে যদি ডিনোট করি তাহলে এই আর সমান কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স পুরোটা, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের হচ্ছে 4 স্মল আর প্লাস আর এল। কারেন্ট কত ফ্লো করবে? আমরা জানি কারেন্টের সূত্র আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে ভোল্টেজ কত? এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে টোটাল ইএমএফ অর্থাৎ ই, আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। ই এর মান আমরা বসাই, এখানে ই মানে 4 ইন্টু স্মল ই, আর ক্যাপিটাল আর দ্যাট ইজ 4 স্মল আর প্লাস আর এল। এটাও আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে যদি আমরা এই ই এর মান, স্মল ই যেটা, তার মান আমরা জানি, যদি আমরা স্মল আর এর মান জানি, যদি আমরা ক্যাপিটাল আর এল এর মান জানি, তাহলে আমরা কিন্তু আই এর মান বের করতে পারব। এখন এই 4টে সেলের পরিবর্তে যদি অনেক সেল কানেক্ট করা হয়, 100টা 200টা 500টা এরকম সেল কানেক্ট করা হয়, তাহলে তখন কারেন্টের পরিমাণটা কি হতে পারে? তখন এই যে নাম্বার অফ সেল, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করব। এটা আমরা এক্স্যাক্টলি জানি না কতগুলো সেলকে আমরা কানেক্ট করব। যখন কানেক্ট করা হবে তখন তার নাম্বারটাকে এখানে বসানো হবে। যদি 100খানা কানেক্ট করা হয় তাহলে এন এর জায়গায় আমরা 100 বসাবো। যদি তারও বেশি কানেক্ট করা হয় তাহলে সেই নাম্বারটা আমরা কিন্তু এখানে বসাবো। উপরের যে ফর্মুলা তার সঙ্গে এর পার্থক্য কোনটা? পার্থক্য হচ্ছে যে আগে 4টে সেল কানেক্ট করা হয়েছিল, সেই 4টে সেলের ই এর ক্ষেত্রে 4 গুণ হয়েছিল, এবং স্মল আর যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করেছিলাম, সেখানে কিন্তু স্মল আর এর সঙ্গে 4 গুণ হয়েছিল। তাহলে এন সংখ্যক যদি সেল হয় তাহলে আমরা 4-এর জায়গাতে এন কে বসিয়ে দেব, অর্থাৎ টোটাল ইএমএফ কত পাবো? এন ইন্টু ই, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স এন ইন্টু আর। অর্থাৎ আমরা এই ফর্মুলা থেকে আমরা যতগুলো সেলকেই সিরিজে কানেক্ট করি না কেন সেখান থেকে কি পরিমাণ কারেন্ট আমরা পেতে পারি, লোডে কি পরিমাণ কারেন্ট যেতে পারে, সেটা কিন্তু এই ফর্মুলা থেকে ইজিলি বের করা সম্ভব। উপরের স্লাইডগুলো থেকে আমরা সিরিজ
গ্রুপিং এর ক্ষেত্রে কি পরিমাণ ভোল্টেজ পেতে পারি এবং কি পরিমাণ কারেন্ট লোডে সাপ্লাই হয় তার ফর্মুলাগুলো কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। এখন আমরা একটা ছোট্ট প্রবলেম সলভ করার চেষ্টা করি, খুব সহজ প্রবলেম। 20টা সেল আছে এবং প্রত্যেকটার ভোল্টেজ 2 ভোল্ট করে, প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম এবং যে এক্সটার্নাল লোডের সঙ্গে একে কানেক্ট করা হয়েছে তার রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। তাহলে এখন এই ডেটাগুলোকে আমরা লিখে নিই, যে ডেটাগুলো অলরেডি দেওয়া আছে। তাহলে টোটাল সেলের সংখ্যা হচ্ছে 20, প্রত্যেকটা সেলের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট করে। তাহলে 20টা সেলের জন্য আমরা কত ভোল্টেজ পেতে পারি? 20 × 2 = 40 ভোল্ট। প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 0.2 ওহম। তাহলে 20টা সেলের জন্য টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে? 20 × 0.2 সমান 4 ওহম। এক্সটার্নাল রেজিস্ট্যান্স অর্থাৎ লোড রেজিস্ট্যান্স কত ছিল? লোড রেজিস্ট্যান্স ছিল 6। তাহলে টোটাল ইন্টারনাল এবং এক্সটার্নাল রেজিস্ট্যান্স মিলে কত পাওয়া গেল? 4 + 6 = 10 ওহম। এখন আমরা দেখব যে লোডের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আমরা এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা কিন্তু উপরের যে ডেটাগুলো সেগুলো আমরা পুট করার চেষ্টা করব এবং সেখান থেকে কি পরিমাণ কারেন্ট লোডে ফ্লো করছে সেটা বের করব। NE টোটাল ইএমএফ আমরা পেয়েছি কত? টোটাল ইএমএফ পেয়েছি 40 ভোল্ট। এর মান হচ্ছে আমাদের 40 আর n ইন্টু স্মলার প্লাস RL এই দুটো মিলে আমরা পেয়েছি কত? 10 ওহম। তাহলে এটা যদি ক্যালকুলেট করা যায় তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ লোডে কারেন্ট ফ্লো করছে 4 অ্যাম্পিয়ার। এখন দেখে নেওয়া যাক সিরিজ গ্রুপিং এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়। টর্চে যে সেলগুলোকে কানেক্ট করা হয় সেই সেলগুলো কিন্তু সব সিরিজে থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে টর্চের সেলগুলো এই ছবিতে যেমন করে দেখানো হয়েছে সেরকমভাবে কানেক্ট করা হয়। লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে অনেকগুলো সেলকে কানেক্ট করা থাকে, সেই সেলগুলো কিন্তু সিরিজে কানেক্ট থাকে। এখানে তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেল সিরিজে কানেক্টেড। এটাকে যদি আমরা প্রথম সেল হিসেবে ধরে নিই তাহলে প্রথম সেলের নেগেটিভ প্রান্তের সঙ্গে দ্বিতীয় সেলের পজিটিভ প্রান্ত, দ্বিতীয় সেলের নেগেটিভ প্রান্তের সঙ্গে তৃতীয় সেলের পজিটিভ প্রান্ত, তৃতীয়টার নেগেটিভের সঙ্গে চতুর্থের পজিটিভ, এইভাবে কিন্তু কন্টিনিউ তোমার সিরিজে কানেক্ট করা হয়েছে। 6টা সেলকে নিয়ে একটা ব্যাটারি তৈরি করা হয়েছে। অর্থাৎ ব্যাটারির মধ্যেও কিন্তু সেলগুলো সিরিজে কানেক্ট থাকে। আজকে আমরা সিরিজ গ্রুপিং সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ক্লাসে প্যারালাল এবং সিরিজ প্যারালাল কম্বিনেশন এই দুটো টাইপ সম্পর্কে আলোচনা করা হবে। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।